আত্মবিশ্বাস সাফল্যের মূল কথা। জীবনে এগোতে গেলে আত্মবিশ্বাস বাড়াতে হবে। এই আত্মবিশ্বাস চটজলদি পেয়ে যাওয়ার বিষয় নয়, এমনকি ওষুধ হিসেবেও কিনতেও পাওয়া যায় না। যারা বিভিন্ন পেশায় সফল, তারা চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আমলা, লেখক, নাট্যকার, শিক্ষাবিদ, রাজনীতিবিদ কিংবা খেলোয়াড় যাই হন না কেন, যে পেশায় থাকুক না কেন, মূল মন্ত্র হচ্ছে এই কনফিডেন্স। যারা সভ্যতার উষালগ্ন থেকে ইতিহাস রচনা করে এসেছেন, নতুন ইতিহাসের নেতৃত্ব দিয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই আত্মবিশ্বাসের প্রশ্নে চূড়ান্ত সফল। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় রেখেছি নতুন প্রজন্মের আত্মবিশ্বাস। বরাবরের মতো সাথে আছি মাহসাব মিন্তি অ্যান্ড ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই। এবং আমার সাথে আছেন দুজন স্বনামধন্য অতিথি। কারা আছেন পরিচয় পর্ব শেষ করে তারপর আজকের মূল আয়োজনে ফিরছি। শুরুতেই আমার সাথে আছেন মিথুন দাস কাব্য, ফাউন্ডার অ্যান্ড সিইও আলোকিত শিশু। হ্যাঁ, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং আস। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি, এবং ভালো থাকার গল্পই আমরা করব, তাই না? এক্স্যাক্টলি। ওকে, এবং আমার সাথে আরও আছেন মোহাম্মদ মহসিন, অধিনায়ক বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট টিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন? কেমন জীবন যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ পাক রাখছে ভালো। এবং আমার খুবই ভালো লাগলো যখন আসলে আমি জানতে পারলাম যে আমরা নতুন জেনারেশনের সেরকম থাকে না যে খুবই কনফিডেন্ট মানুষ, যারা নতুন কিছু করার চেষ্টা করছে এবং নতুন অনেকগুলো দিক উন্মোচনের চেষ্টা করছে, যে ব্যাপারগুলো আসলে আমরা হয়তো 10-20 বছর আগে দেখিনি বা ভাবতে পারতাম না, তারাই আজকে স্বয়ংসম্পূর্ণ মানুষরা কিন্তু আজকে আমাদের এখানে অতিথি। দ্যাটস ওয়ান্ডারফুল। আমি যদি শুরুতে মিথুন দাস ভাইয়ের কাছে আসি, বাংলাদেশের অনেক বাচ্চাদের মৌলিক চাহিদাই আসলে স্বয়ংসম্পূর্ণ না, সেই বাচ্চাদের নিয়ে অনেকে কাজ করছে। আমরা অনেক ফাউন্ডেশনের নাম জানি, অনেকে আমাদের গেস্ট হয়ে এসেছে, কিন্তু থাকে না যে পার্টিকুলারলি এই বেদে বা সুইপার কমিউনিটি, এই মানুষগুলোর কথা আমরা কেন জানি ভুলে যাই, যদিও তারা কিন্তু আমাদের সমাজেরই একটা বড় অংশ। তো আপনার মাথায় কোথা থেকে এই ব্যাপারটা আসলো যে আমি পার্টিকুলারলি এদের নিয়েই আমার পরিশ্রমটা দিব, এদের নিয়েই স্বপ্ন সাজাবো? আপনার কাছে আপনার গল্প শুনবো ছোট্ট করে। অনেক ধন্যবাদ। সো বেসিক্যালি আমি যখন আলোকিত শিশুর কথা চিন্তা করি, সো আমার কাছে একটা জিনিস সবসময় কাজ করতো যে হোয়াট ইফ আমরা এমন কোনো কমিউনিটি নিয়ে কাজ করি যাদের কথা সাধারণত আসে না, বা যাদের ভয়েসটা আমরা শুনতে পাই না, যাদের গল্পগুলো সবসময় না বলাই থাকা হয়। সো ওই চিন্তা করে আমি যখন দেখি, একটু পড়াশোনা করা শুরু করি যে বাংলাদেশে চাইল্ড এডুকেশন লিটারেসি রেট কেমন, তখন দেখলাম যে 75% বাচ্চারা হচ্ছে পড়াশোনার আওতায় আসছে। সো আমি দেখলাম আরেকটু গভীরে গিয়ে যে বেদে বা সুইপার কমিউনিটির চাইল্ড এডুকেশন লিটারেসি রেট ইজ অনলি 1%, এবং কোনো কোনো এলাকায় কোনো লিটারেসি রেটই নাই, মানে ওদের জেনারেশন পড়াশোনার মধ্যে বা আওতায় এখনো আসে নাই। সো আমাকে ব্যাপারটা খুবই ভাবায়, এবং আমি লিটারেলি খুবই কষ্ট পাই। এবং আমার কাছে মনে হয়েছিল যে বারবার শহরে বাইরে গিয়ে একটু প্রান্তিক মানুষের সাথে পৌঁছে, যারা এখনো মেইন স্ট্রিম হয় নাই, যারা অনেক বেশি এক্সক্লুডেড, আনটাচেবলস, আনরিচেবলস যাদেরকে বলি, তো তাদের কাছে যদি পৌঁছানো যায়, তাদেরকে বোঝানো যায়, এবং তাদেরকে যদি আমরা এটা বোঝাতে পারি যে আসলে পরিবর্তন যদি আমরা চাই ওদের জীবনে, ওদের জনজীবনে, তাহলে এডুকেশনটা একটা বড় রকম সাহায্য হয়ে আসতে পারে ওদের লাইফে। সো ওইটার জন্য ট্রাই করি, 2015-এ শুরু করি। সো ফাইনালি তারপর হচ্ছে গিয়ে তাদেরকে যখন আমরা কনভিন্স করার চেষ্টা করেছি না তোমাদের জেনারেশনকে পড়াশোনার মধ্যে আসা উচিত, তো এটা অনেক ডিফিকাল্ট একটা কাজ। কারণ হচ্ছে আমি যদি বলি যে 6 মাস বা তারও বেশি সময় লেগে যায় তাদেরকে বোঝাতে যে আসলে কেন পড়াশোনাটা তাদের দরকার। সো আমি চেষ্টা করি তাদেরকে সেই মানে কনসালটেন্সিটা করতে, তাদেরকে ওই অ্যাডভোকেসি সাপোর্ট দিতে, তারপরে গিয়ে হচ্ছে আস্তে আস্তে স্কুল বা ফর্মাল এডুকেশনের কথা চিন্তা করি। দ্যাট ইজ ওয়ান্ডারফুল এন্ড আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। এবং এটা জাস্ট বলার জন্য বললাম না, মন থেকেই ব্যাপারটা আসা যে চমৎকার একটা উদ্যোগ, নতুন একটা উদ্যোগ, যেটা অনেক আগে আসা উচিত ছিল, এখন না, 2021 সালে না, ইনফ্যাক্ট অনেক আগে আসা উচিত ছিল। সো আপনি ফাইনালি হয়তো বা শুরু করতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমি একটু মোহাম্মদ মহসিন ভাইয়ের কাছে আসবো। মহসিন ভাই, ক্রিকেট নিয়ে তো আসলে উন্মাদনার বাঙালি জাতির শেষ নেই। হ্যাঁ, আমরা ক্রিকেট শুনলে আসলে আমাদের যে যেমন মানুষই হোক না কেন, ক্রিকেটের সময় দেশপ্রেমে কারো আসলে কম বেশি হয় না, তাই না? ওই সময় ঘাটতে হয় না, অন্য সময় ঘাটতে আমাদের হতে পারে। তো এই যে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট টিম, এখানে আপনি অধিনায়ক হিসেবে কাজ করছেন, আপনার সাথে অন্য খেলোয়াড়রা আছে। আজকে আমি একটু দর্শকদের সুবিধার জন্য বলে দিই যে ভাইয়া কিন্তু সুন্দর করে, আমি দেখলাম যে হুইল চেয়ারে আসলেন, এবং থাকে না যে খুব স্মার্টলি কোনো যে মানুষটা ক্রিকেট খেলেন, মানে তার যে কত অদম্য শক্তি, খুব স্মার্টলি এখানে টুকুস করে বসে গেলেন। আমার খুবই ভালো লেগেছে যে আসলে তো তাই, আপনারা কত ফিট। আমরা মনে করি যে
ফিজিক্যালি কোনো একটা কমতি আছে, তো যেই মানুষ ক্রিকেট খেলছে, অধিনায়ক হচ্ছে এবং তারা মেন্টালি আমাদের থেকে অনেক বেশি স্ট্রং, না হলে এই পজিশনে আসা সম্ভব না। তো আই হ্যাটস অফ। আপনি এখন আপনার জার্নি থেকে কি বলবেন? আমার জার্নিটা 2010 সাল থেকে বাংলাদেশে আমাদের মতো ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে তাদের ক্রিকেট টিম নিয়ে আমি কাজ করি। তো ক্রিকেটে আসলে আসার গল্পটা ছিল এরকম যে একটা সময় কিন্তু আমার বাসার পাশে একটা মাঠ ছিল খেলার, সো ওই বন্ধুবান্ধবের সাথে খেলাধুলা করতাম। এক সময় হচ্ছে বৈষম্যতার শিকার, যেমন হচ্ছে আমি তাদের সাথে যখন এই বাসার পাশে যে মাঠটা ছিল ওইখানে খেলতে পারতাম, যখন এলাকার বাইরের টুর্নামেন্টগুলো থাকতো ওই সময়টা কিন্তু আমি তাদের সাথে খেলতে যেতে পারতাম না। এই যে মনের ভিতরে একটা চাপা কষ্ট ছিল যে আমি তাদের টুর্নামেন্টগুলোতে জয়েন করতে পারছি না, আমি নর্মালিভাবে তাদের সাথে ক্রিকেটটা খেলছি। তো পরবর্তী চিন্তা করলাম যে আমাদের কমিউনিটিতে আমি একটা বিশেষ করে দেখা যাচ্ছে একটা বৈষম্যতার শিকার, আমার মতো যারা আছে তাদের নিয়ে আমি কিছু করতে পারি কিনা। তো দেন আমি পরবর্তীতে হচ্ছে 2010 থেকে হচ্ছে এই ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট যারা আছে তাদেরকে নিয়ে কাজ করা শুরু করি। বাংলাদেশে একমাত্র ছিল আপনার ব্লাইন্ড ক্রিকেটটা ছিল, ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটটা ছিল না। আমি একটা ছবি ফেসবুকে পোস্ট করি, দেন ইন্ডিয়া থেকে এক ভদ্রলোক আমার সাথে যোগাযোগ করে। তো আমাকে বললো যে বাংলাদেশে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট টিম আছে কিনা। আমি বললাম যে না, নেই, একমাত্র ব্লাইন্ড ক্রিকেটে আছে। তো ওর কাছে বিভিন্ন ধরনের পরামর্শ নিয়ে কি টাইপের ডিসেবিলিটি এখানে খেলতে পারবে এই বিষয়গুলো নিয়ে আমি বাংলাদেশে কাজ করা শুরু করি। এবং আমাদের কমিউনিটিতে যারা আমাদেরকে নিয়ে কাজ করে সকল প্রতিষ্ঠানগুলোকে নক করলাম যে এই টিমকে আছে কিনা। তো সবাই বললো যে না। তো সবাই বললো যে না, আপনি এটা কাজ করতে পারেন, আপনি নিজে যখন ক্রিকেটটা খেলতেছেন। সো এই হচ্ছে প্রাথমিক অবস্থায় হচ্ছে যাত্রাটা। এবং 2014 সালে মাত্র 16 জন প্লেয়ারকে নিয়ে শুরু করা। ওই টিমটাতে মূলত আমি একমাত্র হুইল চেয়ার ইউজার ছিলাম, আর বাকি প্লেয়াররা ছিল কেউ হাত নাই, কারো পা নাই, এরকম প্লেয়াররা খেলতে পারতো। তো 2014 সালে ইন্ডিয়াতে একটা তাজমহল ট্রফি খেলতে যাই, ওইখানে আমরা 2-1 চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে আসি। এটা হচ্ছে 2014 সালে, যেখানে হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে রিসেপশন দিয়েছিল। তো আসলে ওই থেকে যাত্রাটা শুরু, বাংলাদেশে যে আমাদের মতো ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষ তারাও ক্রিকেটটা খেলতে পারে। মানে ইট ওয়াজ আনপ্ল্যান্ড, তাই তো? আপনার একটা দেখেন একটা কষ্ট বা একটা না পাওয়া থেকে কিন্তু আপনি স্ট্রাইক ব্যাক করে ওই কনফিডেন্স দিয়েই কিন্তু আজকে একটা নিজেই টিম ফর্ম করে সেখানকার অধিনায়ক হিসেবে আছে, এখানে আমাদেরকে অনুপ্রেরণার একটা গল্প শোনাচ্ছেন, তাই না? তো দ্যাটস ব্রিলিয়েন্ট। আমার মনে হয় যে আমাদের জীবনের যে কোনো সময় যে কোনো অবস্থায় আমাদের থাকে না, সবারই তো দুঃখ কষ্ট আবার কার নেই, সবারই আছে। আমরা যদি ওগুলো উতরে সেগুলো যদি কনফিডেন্স নিয়ে আবার ফাইট ব্যাক করি, এটা রেজাল্ট কিন্তু অ্যামেজিং হয়, যেটা আসলে আমরা ওইখান সময় ভাবতাম না যে আমার দ্বারা এটা করা সম্ভব। আমি যদি একটু কাব্য ভাইয়ের কাছে আসি, ভাই যেটা কথা প্রসঙ্গে বলছিলেন যে এই যে আলোকিত শিশু, এটা যদিও নামটা আলোকিত শিশু কিন্তু এটার আন্ডারে অনেকগুলো প্রোগ্রাম আছে। তো আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে কোন বিষয়টা নিয়ে কাজ করতে আপনার সবচেয়ে বেশি টানে বা আপনি সবচেয়ে বেশি ভালো ইনস্ট্যান্ট রেজাল্ট পান, বা মনে হয় যে না এই জায়গায় আমি একটা পজিটিভ চেঞ্জ এনে ফেলেছি, কি মনে হয় আপনার ক্ষেত্রে? এটা যদি আমি বলি বেসিক্যালি সেটা হচ্ছে ভলান্টিয়ারিজম, বিকজ আমার লাইফে সেটা সবচেয়ে অনেক বড় প্রায়োরিটি এবং আমি নিজেকে দিয়েছি এবং আমি আমার পুরো টিমকে মোটিভেট করতে চাই, সেটা হচ্ছে ভলান্টিয়ারিজম। কারণ আমার কাছে এই জিনিসটাকে আমার কাজের ক্ষেত্রে বা আমার লাইফে আমি সবসময় আগায় রাখি। সো আমরা যতগুলো প্রোগ্রামে বিল্ড করেছি আমি চেষ্টা করছি ভলান্টিয়ারিজমকে কিভাবে ইনকর্পোরেট করা যায়, ভলান্টিয়ারিজমকে কিভাবে মেইন স্ট্রিম করা যায়। সো কারেন্টলি আলোকিত শিশুতে অনেকগুলো প্রোগ্রাম চলছে, তার মধ্যে একটা হচ্ছে গিফট ফর গুড, যেটা কাজ করছে পুরোনো জিনিস কালেক্ট করে তারপর সেটাকে রিপেয়ার বা রিসাইকেল করে তারপর হচ্ছে আবার একটু কমিউনিটির মানুষের মাঝে পৌঁছে দেয় যতটুকু আর কি ওর সামর্থ্য থাকে। তারপরে আমি হচ্ছে যদি বলি ভলান্টিয়ার অপরচুনিটিস, যেটা আমরা বাংলাদেশে প্রথমবারের মতো ভলান্টিয়ার ব্যাংক বানিয়েছি এবং যেটা গোলটাই হচ্ছে গিয়ে বাংলাদেশে যে কোনো অর্গানাইজেশনকে ভলান্টিয়ার সাপোর্ট দেওয়া, আবার যারা ভলান্টিয়ার হতে চাচ্ছে তাদেরকে অর্গানাইজেশনের এক্সেসটা দেওয়া ঠিক মতো। তারপর হচ্ছে ধরেন এই যে বায়াসনেস, তারপর পজিটিভিটি। আমি এই প্রসঙ্গে আরেকটু সময় ধরে কথা বলতে চাই, ভালো মানুষের গুণাবলী যেগুলো আসলে মানুষের হওয়া উচিত সেগুলো আপনারা আসলে নারিশমেন্ট নিয়ে কাজ করছেন। এই মুহূর্তে আরেকটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরে আবার সময় ধরে কথা বলতে, শেষ পর্যন্ত সাথেই থাকবেন। বি ব্যাক সুন। You're watching Promises জানতে চাই with মেহজাবিন বিনতি। আজকে আমরা কথা বলছি নতুন প্রজন্মের আত্মবিশ্বাস নিয়ে, এবং আত্মবিশ্বাসের ব্যাপার শুনলে আসলে আমার মন ভরে যায়, ভালো লাগে। এবং ওই আত্মবিশ্বাসী মানুষদের প্রতিনিধি যারা আত্মবিশ্বাসে আসলে ফার্স্ট হয়েছেন এবং সফল এবং দৃষ্টান্ত স্থাপন করেছেন এমন মানুষ এখানে আমার সামনে বসা আছেন। এই মুহূর্তে আমি প্রশ্ন রাখতে চাই মোহাম্মদ মহসিন ভাইয়ের কাছে। এই কষ্ট না থাকলে হয়তো বা আমি এইভাবে চিন্তা করতাম না, এইভাবে ভাবতাম না, এত এফোর্ট দিতাম না,
এত সংকল্পবদ্ধ হয়তো বা হতাম না। তো আপনার ক্ষেত্রেও সেটা কিন্তু সত্য যে হিডেন ব্লেসিং, এটাই আপনার জন্য ব্লেসিং হয়ে দাঁড়িয়েছে। আপনার গল্পটা আমার যদিও ছোট করে শোনাচ্ছি, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি হবে, তাদের কি করা উচিত? তা আসলে প্রত্যেকটা কাজে আমি যখন বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের মানুষের বা নেগেটিভ কথা কিন্তু শুনতে শুনতে আজকে এই জায়গাতে আসা। আমাদের কমিউনিটিতে যে সকল মানুষ যারা আছে তারা কিন্তু আসলে কারো কাছে হচ্ছে আপনার কে বলে করোনার পাত্র হয়ে থাকতে চায় না, এবং নিজের একটা ইচ্ছা শক্তি জায়গা থাকে। যেমন হচ্ছে আমি একটা সময় কি বলে মানুষ কিন্তু নানা ধরনের টিচ করতো, তো আসলে কিন্তু কারো কথায় কিন্তু কখনো কান দিই, বাট নিজের একটাই ছিল যে না আমি এই কাজটা করব এবং সামনের দিকে এই কাজটা করার জন্য যা যা করার আমি কি সেই কিন্তু কাজটা করে যাচ্ছি। তো এই কাজের সুবাদে দেখা গেছে যে আপনার এই আমাদের কমিউনিটিতে যে সকল মানুষগুলো কিন্তু একটা সময় ঘরে বন্দি ছিল, তো তাদের কিন্তু এই ঘর থেকে বের করে নিয়ে আসার একটা ছিল যে না এই মানুষগুলো কিন্তু, আমি একটা সময় কিন্তু ঘরে বন্দি ছিলাম, ঘর থেকে বেরোতাম, মানুষ নানা ধরনের কথাবার্তা বলতো। তো নিজের এই জায়গা থেকে যেন আসলে দেশ এবং সমাজকে অনেক কিছু দেওয়ার আছে, নিজে একটু চেষ্টা করি। তো তারই ধারাবাহিকতায় আজকের এই জায়গাতে আসা, এবং আমি মাত্র 32 জন থেকে শুরু করা, এবং 2016 সালে হচ্ছে হুইল চেয়ার ক্রিকেট শুরু করি, যেখানে হচ্ছে মাত্র 32 জন প্লেয়ারকে নিয়ে শুরু করা। পরবর্তীতে এখন প্রায় বাংলাদেশে প্রায় 200+ হুইল চেয়ার ইউজার। আমাদের প্রায় ছয়টা ডিভিশনাল ক্লাবও আছে। সো এর পাশাপাশি আমাদের উইমেন্স হুইল চেয়ার ক্রিকেট টিমও আছে। আচ্ছা। সো আমরা বেসিক্যালি হচ্ছে ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি ভাবে কাজ করছি। আমরা এখন পর্যন্ত প্রায় 5টা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে জয়েন করছি, 5টা থেকে 3টাতে চ্যাম্পিয়ন, 2টাতে রানার আপ। সো এই কাজগুলো এবং কাজ করে যাচ্ছি কন্টিনিউয়াসলি। দ্যাটস ওয়ান্ডারফুল। আমি একটু কাবু ভাইয়ের কাছে আসি। ভাই, থাকে না যে আমরা তো জানি যে বেদে বা সুপার কমিউনিটি যাদের নিয়ে আপনি মূলত কাজ করছেন, তাদের বাবা মা দাদা দাদি তারা বললেন যে পড়াশোনা কি এটাই বুঝে না, কেন পড়তে হবে, কেন জ্ঞান বাড়াতে হবে, এটাই তারা বুঝে না, তারপর না তারা পড়াশোনা শুরু করবে। তো যখন তাদের ফার্স্ট জেনারেশন যারা পড়াশোনা শুরু করছে, আপনাদের উৎসাহে, আপনাদের আগ্রহে, আপনাদের হাত ধরে, তাদের ফিলিংসটা কিন্তু অন্যরকম থাকে। হ্যাঁ, আমাদের মতো কিন্তু না। যেমন আমরা জানি আমার পড়াশোনা করতে হবে, কোনোদিন ফাঁকি মারলাম, কোনোদিন পড়ে ফেললাম। তাদের ব্যাপারটা হচ্ছে একটা নতুন একটা হোল নিউ ওয়ার্ল্ড এক্সপ্লোর করা, যে এটা কি আমি নামও শুনিনি, আমি এটা বুঝিও না। এই ফিলিংসটা কেমন? আমি যখন 15-এর শেষের দিকে ওদের সাথে মানে প্রথমবারের মতো ইন্ট্রোডিউসড হই, ওদেরকে বলি যে তোমাদের আসলে স্কুলে যেতে হবে, তোমাদের জন্য স্কুল তৈরি করব, তোমাদের জন্য টিচার রাখবো, সো তোমরা হচ্ছে রেগুলার পড়াশোনা করবা, তখন হচ্ছে মানে দে ফিল লাইক ভেরি শকড যে মানে ওদের তো এরকম কখনো হয় না, কেউ এসে বলে নাই যে মানে তারা শুনেইনি। হ্যাঁ, এই সিস্টেমটা ইভেন শুনেও নাই। তোমরা জানতো যে স্কুল আছে, পড়াশোনা হয়, কিন্তু আসলে এটা যে একটা অপরচুনিটি, হ্যাঁ যাবে বা এটা অপরচুনিটি হয়ে এদের কাছে আসবে সেটা শুনে নেই, মানে সেরকম কোনো প্রমিসেস পায় নাই। এটা একটা বড় জিনিস। আর সেকেন্ড হচ্ছে গিয়ে আপনি দেখবেন মানে যেহেতু ওরা হচ্ছে একটু এক্সক্লুডেড বা আনটাচেবলস, তো নর্মালি মেইন স্ট্রিম মানুষজন হচ্ছে ওদেরকে মানে খুব একটা মানে কি বলে যে মানে হিউমিলেট করতো। ইভেন আমি বা আপনার কথা যদি বলি, দেখবেন আমাদের কোনো কিন্তু ফ্রেন্ড বেদে বা সুইপার কমিউনিটি হয় না, বা যারা একটু দালিতস আনটাচেবলস, তারা কিন্তু আমার বন্ধু বান্ধব না। এটা বড় কারণ হচ্ছে আমরা সোসাইটি থেকে আমরা একটু চেষ্টা করি ওদেরকে দূরে রাখতে, এক ঘরে করে রাখা, বা তাদের একটা আলাদা জগৎ, ওইটুকুর মধ্যেই আইসোলেটেড থাকে। সো ওই একটা কারণ থেকে ওরা আসলে প্রথম দিকে যতটা এক্সাইটেড, আবার একই সাথে ভাবতো যে আসলে এটার মাধ্যমে ওরা যেভাবে চিন্তা করতেছে যে পুরো ডোরস গুলো ওপেন হয়ে যাবে, আসলে ওরকম হয়তো হবেও না। সো ওরা এটাকে লিটারালি চ্যালেঞ্জ হিসেবেই নেয়। সো ইটস লাইক 7 to 8 মান্থ। আমার খুবই মনে পড়ে যে আমি রেগুলার বেসিস যেতাম, ওদের সাথে কথা বলতাম, মিশতাম এবং বারবার বোঝাতাম, এবং আমি ডেইলি উইকেন্ডে আমি হচ্ছে গিয়ে পড়াতাম। সো এইটা গিয়ে পরবর্তীতে মনে হলো যে এইভাবে উইকেন্ডে মাত্র একদিন পড়ালে গিয়ে পুরো প্রবলেমটা সলভ হবে না। দেন চেষ্টা করি ফান্ড রাইজ করার, চেষ্টা করি ওখানে লোকাল টিচার রেখে তারপর ওদেরকে কিভাবে ডেইলি বেসিস পড়ানো যায়। আপনি গেলে দেখবেন মুন্সিগঞ্জে একটা খুব চমৎকার স্কুল আছে, যেটা হচ্ছে একদম নদীর মাঝখানে, এবং সেটা হচ্ছে বর্ষায় হচ্ছে পানি থাকে, তার উপরে স্কুলটা থাকে। আমাদের বাচ্চারা হচ্ছে এখন নৌকা দিয়ে যায় সেই স্কুলে। সেটা তৈরি করতে আমাদের 2 বছরের মতো সময় লেগেছিল। আইডিএলসি ফাইন্যান্স আমাদেরকে হেল্প করে স্কুলটার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে। সো এই জিনিসটার ফলে যেটা হয় যে ওরা কিন্তু এখন রেগুলার বেসিস যে ফর্মাল এডুকেশন সেটা পাচ্ছে। এখন সেখানে কারেন্টলি 50-এর বেশি বাচ্চা পড়ছে, নাটোর স্কুলে 50-এর বেশি বাচ্চা পড়ছে। ওরা প্রথম জেনারেশন যারা পড়াশোনার সুযোগ পাচ্ছে, এবং আমি মনে করি সেখান থেকে 1 বা 2 জন বাচ্চাও যদি বের হয়ে আসে, তাহলে কিন্তু কমিউনিটির যে সিনারিও এখন যেরকম সেটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে। 1-2 জন না, আমার মনে হয় যে অনেক মানুষ বের হবে। কারণ আমি যদি ওভারঅল আমার বাঙালি বাংলাদেশি হিসেবে দেখি, আমরা কিন্তু অনেক পরিশ্রমী।
আমরা কিন্তু অনেক বুদ্ধি রাখি এবং অনেক ট্যালেন্টেড মানুষ বাংলাদেশের কোনায় কোনায় ছড়িয়ে আছে, যাদেরকে আমরা ওই যে আনটাচেবল, যাদেরকে আমরা ধরে দেখারও সুযোগ পাই না। আমি যদি একটু আসি মহসেন ভাইয়ের কাছে আবারও। মহসেন ভাই, মেয়েদের তো অনেক বাধা। হ্যাঁ, আজকে আমি এখানে বসেছি, আমার 10টা জিনিস গুছিয়ে রেডি করে তারপর বসতে হয়েছে, যেটা হয়তো অনেক সময় একটা ছেলের করতেও হয় না, কিংবা অনেকে ভালো হয়ে করেন এবং এটার জন্য তারা অ্যাপ্রিসিয়েশন আলাদা করেছেন, এটা হওয়ার কথা না। তো সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে আমার তো মনে হয় যে মেয়েদের ঘর থেকে বেরোনোটাই এই 2021 সালেও বাংলাদেশের বহু জায়গায় চ্যালেঞ্জিং, কিন্তু তারা পড়াশোনা করবে, কাজ করবে, সেখানে আবার ক্রিকেট খেলা, হ্যাঁ সেখানে আবার এই যে আপনি বললেন যে আপনি কিছুদিন বন্দি দশাতেও ছিলেন, জাস্ট বিকজ হচ্ছে আপনার হুইল চেয়ার নিয়ে জীবনটাকে কাটাতে হচ্ছে, আপনি ভাবছেন যে আপনি সহজভাবে মানুষের সঙ্গে মিশতে পারছেন না। সেক্ষেত্রে মেয়েদের যারা হুইল চেয়ার, আপনি যে ক্রিকেট টিমটা গঠন করছেন, এটা তো প্রচণ্ড চ্যালেঞ্জিং, এর থেকে চ্যালেঞ্জিং আর কিছু হতে পারে না। তো সেটা মেয়েরা ওখানে কীভাবে সাড়া দিচ্ছে, আপনারা কীভাবে কনভিন্স করছেন, তাদের প্যারেন্টস কী বলছে? আমি এনে একটু সময় ধরেই কথা বলবো, উত্তরটা নেবো, একটা ব্রেক নিয়ে আসছি। প্রশ্নের উত্তর শোনার জন্য আসলে আমার মানে আমি শুনতে চাই যে কিভাবে এই অসম্ভবটা সম্ভব হলো, তার জন্য একটা ব্রেক নিয়ে ফিরছি, সাথে থাকুন একদম শেষ পর্যন্ত। নতুন প্রজন্মের আত্মবিশ্বাস নিয়ে কথা বলছি, আমার সাথে আছেন দুইজন আত্মবিশ্বাসী মানুষ এবং আমিও তাদের সাথে থেকে একটু আত্মবিশ্বাস ধার নেওয়ার আসলে চেষ্টা করছি। আমার সাথে এই মুহূর্তে মিথুন দাস কাব্য আছে এবং মোহাম্মদ মহসেন ভাই আছে। ব্রেকে যাওয়ার আগে মোহাম্মদ মহসেন ভাইকে কোয়েশ্চেন করে গেছিলাম যে মেয়েদের ক্রিকেট টিম, হুইল চেয়ার ক্রিকেট টিম কিভাবে সম্ভব হলো? ধন্যবাদ। যেটা হচ্ছে আমরা ইউএস এম্বাসিতে একটা স্মল গ্রান্টে আমরা একটা প্রজেক্টে কাজ করি, সেটা হচ্ছে আমাদের 4টা ডিভিশনে 4টা ছেলেদের ট্যালেন্ট হান্ট হবে। তো ওইখান থেকে বলা হলো যে আসলে মেয়েদেরকে কোনোভাবে এঙ্গেজ করানো যায় কিনা। তো পরবর্তীতে আমি হচ্ছে আমাদের যে কনসার্ন পার্সন ছিল যে রাজশাহীতে, তো তাদেরকে নক করলাম যে এইখানে আমরা মেয়েদেরকে ইনভলভ করতে চাচ্ছি। সো আমরা প্রায় 80 জনের মতো হুইল চেয়ার ইউজার করি। তো এর পাশাপাশি আমরা হচ্ছে উইমেন্স হুইল চেয়ার ইউজার প্রায় 21 জন আমরা উইমেন্স হুইল চেয়ার ইউজার আসি। তো ওইখান থেকে আমরা আসলে তারা আসলে ক্রিকেট সম্পর্কে কিছুই জানতো না। সো আমি বেসিক্যালি হচ্ছে তাদেরকে হচ্ছে কিভাবে ক্রিকেটটা খেলতে হবে তাদেরকে বেসিক্যালি আমি প্রাথমিক অবস্থায় তাদেরকে ধারণা দিলাম। পরবর্তীতে আমরা ওইখান থেকে 21 জন থেকে প্রায় আমরা ওই রাজশাহীতে প্রায় 7 জন মেয়ে আমরা সিলেক্ট করলাম, বাট তারাও খেলতে আগ্রহী এবং ইভেন তারা স্টিল তারা সারাদিন থেকে আমাদের সাথে লাস্টে 6 বার করে একটা গেমও তারা খেলেছে। কেউ হিজাব পরে আসছে, নর্মালি ভাবে তারা আসলে কখনো এজ এ হুইল চেয়ার ইউজার, বাট তাদের প্রপার সেই স্পোর্টস হুইল চেয়ারটা কিন্তু নেই। আমাদের যে হুইল চেয়ারটা ছিল ওইটা দিয়ে কিন্তু আমরা তাদের প্রাথমিক অবস্থায় ট্রায়াল করাতে সক্ষম হয়েছি। সো ওইখান থেকে আমরা পরবর্তী রংপুরে ট্যালেন্ট হান্ট করলাম। এর পাশাপাশি আমরা প্রায় 17 জন উইমেন্স হুইল চেয়ার ইউজার আমরা অলরেডি পেয়ে গেছি, বাট তাদের এটা আমরা এখনো গ্রাউন্ড ওপেন করতে পারিনি। আমাদের চেষ্টা আছে যাতে করে উইমেন্স হুইল চেয়ার ক্রিকেটটা আমরা কিভাবে করতে শুরু করতে পারি, ওইটা প্রক্রিয়া আছে এবং এখনো মেয়েরা কিন্তু কন্টিনিউয়াসলি যোগাযোগ করছে যে আমাদের গেমটা। যোগাযোগ করার উপায় কি? ফেসবুক পেজ? জি, ফেসবুক পেজ, আমাদের ওয়েবসাইট আছে, ওইখানে যোগাযোগ। আচ্ছা, তাহলে আজকে যারা অনেকে শো দেখছেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হ্যাঁ জি, যাদের একটু হলেও খেলার আগ্রহ আছে কিংবা খেলা পারতে হবে না, একটা টিম জয়েন করুন, দেখে শিখুন, আস্তে আস্তে নিজের ফিটনেসটা বাড়ান। সেখানে কিন্তু ভাইয়াদের যে ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, জাস্ট একটা ক্লিকের অপেক্ষা, ক্লিক করে জয়েন করুন। অবশ্যই লাইফে একটা পজিটিভ চেঞ্জ একটা লাইনের মাধ্যমে আসতে পারে। উই নেভার নো, ভাইও জানতেন না যে উনি কোনো একটা টিম গঠন করবেন, তাই না? ওকে, আমি একটু আসি কাব্য ভাইয়ের কাছে। সেটা হচ্ছে আলোকিত শিশু নিয়েই কথা বলবো আপনার সাথে। আলোকিত শিশুর ক্ষেত্রে আপনাদের যে ফান্ড রেজিং যে বিষয়টা, সেখানেও তাদের একটা হিসাব থাকে যে এটা কতটুকু জায়গা মতো পৌঁছবে। এই যে এই ক্লিন রাখার বিষয়টা, ঝকঝকে তকতকে রাখার বিষয়টা, এটা কিন্তু আপনি যখন ফাউন্ডার, সিইও, পুরো আপনার ঘাড়ে এসেই পড়ছে। ব্যাপারগুলো আপনি কিভাবে ডিল করেন? বেসিক্যালি এই কাজটা শুরুর দিকে হয়তো বা গিয়ে আমরা অত স্ট্রাকচার ছিলাম না, আমরা বুঝতাম না যে আসলে জিনিসটা কিভাবে রিপোর্টিং করতে হয়। মূলত এটা একটা পুরো ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশন আপনাকে রেডি করতে হয়, যেটা বেশ চমৎকার করে রিপোর্ট করতে হয় আপনার ডোনার এজেন্সির কাছে। তো হ্যাঁ, এটা শিখতে আমাদের বেশ সময় লেগে গেছে, বাট ততদিনে আমরা চেষ্টা করেছি আমাদের মতো রিপোর্টিং সিস্টেমটাকে দাঁড়া করাতে। তো তারপর গিয়ে আমরা যখন এটা মানে শিখে যাই, তখন আমরা একটা স্ট্রাকচার নিয়ে আসি এরকম যে আমরা চেষ্টা করি 10%-এর মতো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট রাখতে, যেটা আমাদের হয়তো মোবাইল বিল, কমিউনিকেশন এগুলোর জন্য, আর বাকি 85 থেকে 90%ই হচ্ছে ডিরেক্টলি বেনিফিশিয়ারিজদের কাছে যায়, যেটা হচ্ছে আমাদের অর্গানাইজেশন পলিসি। আমরা চেষ্টা করি আমাদের
পুরো ডোনেশনের যেন 85 থেকে 90% টাকাটা আমরা বেনিফিশিয়ারিজ দিকে দিতে পারি। ইয়ারলি আমরা একটা চমৎকার রিপোর্টিং সিস্টেম দ্বারা করেছি এবং প্রতি বছর আমরা যেটা করি একটা অডিট হয়। সো অডিটের মাধ্যমে আমাদের পুরো আসলে বছরের যে ট্রানজিশনগুলো হয় সেটা আমরা বেশ ভালো করে মনিটর করি এবং আমাদের প্রত্যেকটা বিল ভাউচার আমরা চমৎকারভাবে নেওয়ার চেষ্টা করি আমাদের টিম মেম্বারদের কাছ থেকে যারা যেখানে খরচ করে। এবং আমরা প্রকিউরমেন্ট প্রসেসটা আমাদের বেশ চমৎকার। আমরা চেষ্টা করি 20,000-এর বেশি কোনো প্রকিউরমেন্টে গেলে সেটার হচ্ছে 3টা প্রকিউরমেন্ট স্লিপ থাকে, সেখান থেকে আমরা দেখি চেক করি, তারপর হচ্ছে যেটা বেস্ট ফিট মনে হয় সেখান থেকে প্রকিউর করি। সো দ্যাটস হাউ উই ট্রাই টু বিল্ড দ্য মানে স্ট্রাকচার ইন আওয়ার অর্গানাইজেশন, যেন আমাদের মধ্যে আসলে ওই প্রবলেম বা ওই ইস্যুসগুলো কখনো না আসে এবং প্রত্যেকটা টিম মেম্বার কাজের জায়গায় হচ্ছে 100% ইনফরমেশন পায় অ্যান্ড ভেরি ট্রান্সপারেন্ট, খুব ওপেন থাকে এবং টিমের মধ্যে, সো দ্যাট ওরা যেন আসলে দেখে যে আসলে এটা হচ্ছে ইনফ্লো, এটা হচ্ছে আউটফ্লো। সো এই জিনিসটা ওরা যখন দেখে ওরাও আরো 100% ডেডিকেটেড হয়, বিকজ ও দেখছে যে এরকম অ্যামাউন্ট আসতেছে। এটা শুধু ফাইন্যান্স পার্সন না, এটা একই সাথে অ্যাডমিন পার্সন দেখছে, এটা একই সাথে আপনার ধরেন ডিজিটাল টিমও দেখছে। সো ওরা যখন সবাই মিলে এটার একটা বেশ মানে কি বলে, এটা পুরোটাই ভলান্টিয়ারিং প্ল্যাটফর্ম। সো ওরা যখন এটা দেখে যে পুরো প্রসেসটা খুবই অথেন্টিক, খুবই স্ট্রং, তো ওদের মধ্যে ভলান্টিয়ারিজমটা আরো বিল্ড করে। এখানে আপনাদের যে টিম, এখানে আপনাদের কতজন মানুষ কাজ করছে? রেগুলার যদি আমি বলি যেটা কোর টিম, 5টা প্রোগ্রাম আমি বলবো যে প্রায় 40 থেকে 50 জন, সেটা হচ্ছে রেগুলার টিম মানে কোর টিম, প্রত্যেকটা টিম ম্যানেজ করার জন্য। আর এরপরে ভলান্টিয়ার, অ্যাম্বাসেডর, সাপোর্টার্স এরা মিলে প্রায় 500-র বেশি মানুষজন কাজ করে। অনেক মানুষ, অনেক তরুণদের একটা সংঘবদ্ধ একটা জায়গা। আচ্ছা, আমি একটু মহসিন ভাইয়ের কাছে আসি। মহসিন ভাই, বন্ধু দশার কথা বললেন যে বাইরের মানুষ কিলান সময় টিজ করতো বা খারাপ কথা বলতো কিংবা ছোট চোখে দেখতো কিংবা বৈষম্যের শিকার হতেন কিংবা ক্রিকেটে খেলতে দিত না, এই ব্যাপারগুলো ঘটেছে। এটা গেল দূরের মানুষের কথা। কাছের মানুষের কথায় আসি। মাঝে মাঝে কিন্তু এমনও হয় যে কাছের মানুষ যে দুঃখগুলো দেয় এগুলো আর নেওয়া যায় না, দূরের মানুষেরটা আসলে গলধকরণও হয়তো বা করা যায়। যে হয়তো আমার মাই হয়তো ভাবছে যে আমাকে দিয়ে কিছু হবে না, আমার বোনই হয়তো ভাবছে যে না তোকে টাকা দিলে এই টাকাটা খুব ভালো ইনভেস্টমেন্ট হবে না, বরং আমি রাদার অন্য কাউকে টাকাটা দিই। আমরা এখানে পজিটিভিটির গল্প শুনতে চাই, কিন্তু পজিটিভিটি আসলে নেগেটিভ থেকেই আসে, নেগেটিভ কিছু থেকেই পজিটিভ কিছু সুন্দর শুরু হয়। তো আপনার ক্ষেত্রে এই কষ্টের জায়গাগুলো কোথায় ছিল বা দু একটা কথা যদি শেয়ার করতে চান, ফিল ফ্রি। না, আসলে ওইভাবে তো ছিল না, ফ্যামিলির একটা সাপোর্ট ছিল এবং আত্মীয় স্বজনের একটু নেগেটিভ ছিল যে আসলে ওরে দিয়ে কি হবে, সে চলাফেরা করতে পারতেছে না এবং আমি স্কুলে যেতাম, পড়াশোনা করে কি হবে, এইসব কথাগুলো কিন্তু শুনতে হচ্ছে। তো আসলে ওইটা শুনতে শুনতে বড় হওয়া, তো আসলে এখন কিন্তু তারা ফিল করে যে না আসলেই ওকে দিয়েও কিছু করা সম্ভব, সেটা কিন্তু ধারাবাহিকতায় যে কাজই কথা বলে, তাই না? রাদার আমি কি বললাম কি করলাম, আমার কাজই আমার হয়ে কথা বলবে এবং দেখিয়ে দিবে, আমার কাজই আমাকে ডেকে আনবে, কাজই পুরস্কৃত করবে, কাজই তিরস্কার করবে। আপনি কাজ দিয়ে আসলে আজকে এখানে এসেছেন এবং যারা আপনার পিছে তিরস্কার করেছে কিংবা গালমন্দ করেছে তারা কিন্তু আজকে আবার আপনার সাথে একটা সেলফিও তুলছে, অ্যাপ্রিসিয়েট করছে। সো দ্য টাইম হ্যাজ চেঞ্জ অ্যান্ড দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। এবং এটা আমরা পেয়েছি কিসের মাধ্যমে? আত্মবিশ্বাস বা কনফিডেন্সের মাধ্যমে। ওয়ান্ডারফুল। এই মুহূর্তে আর একটু সময় ধরে গল্প করবো, একটা ব্রেক নিয়ে ফিরছি, ব্রেক থেকে ফিরে আবারও কথা বলছি নতুন প্রজন্মের আত্মবিশ্বাস নিয়ে। বি ব্যাক সুন। ওয়েলকাম ব্যাক টু প্রমিস জানতে চাই। বরাবরের মতো সাথে আছি আমি মেহসাবিন বিনতি। আজকে আমরা কথা বলছি নতুন প্রজন্মের আত্মবিশ্বাস নিয়ে। আমি একটু কাবু ভাইয়ের কাছে যদি আবারও আসি, ভাই আত্মবিশ্বাস, সবার তো আত্মবিশ্বাস থাকে না। এখন যাদের আত্মবিশ্বাস নেই, নানা কারণেই নেই, হয়তো তারা মেন্টালি অতটা স্ট্রং না, হয়তো বা তাদের কোনো চাইল্ডহুড ট্রমা আছে কিংবা ফাইন্যান্সিয়ালি অত সলভেন্ট না, সেটাই তাদেরকে আস্তে আস্তে তারা গুটিয়ে নিতে নিতে হয়তো বা অন্য একটা পর্যায়ে চলে গেছেন, ডিপ্রেশন কাজ করছে, প্রেমে ব্যর্থতা আছে, নানা কারণ থাকতে পারে। তো আমাদের নতুন জেনারেশনে আমার মনে হয় কি যে আমরা অনেক ব্রাইট, অনেক আত্মবিশ্বাস আছে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা খুব সহজে আবার ভেঙেও পড়ি। নাইলে আসলে ঘরে ঘরে ছোট ছোট রিজনে সুইসাইড করা, কথায় কথায় হাত কেটে ফেলা, হ্যাঁ, ড্রাগে চলে যাওয়া, এরকম কিন্তু হতো না। কি বলবেন নতুন জেনারেশনের উদ্দেশ্যে? এই অস্থিরতা কেন? আমি আজকে যখন শো জয়েন করতে আসি, তো তার আগে আমি কিছু নিউজ দেখতেছিলাম আসলে বেসিক্যালি। তো আমি দেখলাম যে মানে আমার সাথে যেহেতু ধরেন বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি একটা হিউজ নাম্বার অফ ইউথ কাজ করে। সো আমার সাথে আসলে মানে আমার ওই এক্সপিরিয়েন্সটা হয় প্রতিদিন ওদের সম্পর্কে অনেক জানার, কারণ কাজের বাইরেও বেশ আমাদের দীর্ঘক্ষণ কথা হয়, আলাপ হয়।
তো আমি যদি বলি আসলে আমি নিউজটার কথা একটু বলি, তো আমি দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটির গত বছরে সুইসাইড হচ্ছে 40-এর বেশি, মানে শিক্ষার্থী সুইসাইড করে, এই বছরও সেটা প্রায় এরকমই। তো এই যে মানুষজন বেশ একটা দুশ্চিন্তায় পড়ে গেছে কিন্তু, তো আত্মবিশ্বাস থাকলে হয়তো এই ঘটনাগুলো ঘটতো না। তো আমি বরাবর খুব পজিটিভ মানুষ এবং আশাবাদী মানুষ। আমার কাছে যেটা মনে হয় যে আসলে আত্মবিশ্বাসের জন্য ওদেরকে আরও বেশি পটেনশিয়াল গ্রুমিংটা দরকার। যেমন ধরেন যদি ইউথদের কথা বলেন, আমাদের ইউনিভার্সিটিগুলোতে ক্যারিয়ার কাউন্সেলিংটা অনেক বেশি হওয়া জরুরি সবার আগে। আমরা মানে ইউথদেরকে হচ্ছে মানে যে কাউন্সেলিংটা দেওয়া উচিত, বা যে গদবাধা যে পড়াশোনাটা করছে এর পরে আসলে ও কোথায় যাবে, হ্যাঁ, এই যে আসলে একটা ভীতি কাজ করে বা এই যে চিন্তাটা থাকে, সেখান থেকে যে আসলে ওকে বের করে আনা, ওর কনফিডেন্সটাকে বুস্ট করা, সেটার জন্য আমার মনে হয় যে আরো বেশি পরিশ্রমী হওয়া উচিত। আপনি কোন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলেন? আমি ইওরাতে পড়েছি আর মাস্টার্স করছি ব্র্যাকে। আচ্ছা, তো সেক্ষেত্রে থাকে না যে আমাদের যে ইউনিভার্সিটির যে কারিকুলামগুলো আছে এখানে কিন্তু বেশ অনেক, আমি বলবো যে কমতি আছে। আমরা কিন্তু সেই আগেকার সিস্টেমেই চলে এসেছি। একটা বাচ্চার আসলে কোন দিকে তার ন্যাক ভালো, কোন দিকে সে পোটেনশিয়ালিটি আছে, কিংবা সে আপনি একটা বাচ্চাকে জিজ্ঞেস করেন তার বাবা মা বলবে সে কি হতে চায়, সে কি হতে চায় সে জানে না, কিংবা তাকে আমরা ওই জায়গাটা কখনো উপলব্ধি করার জন্য অ্যারেঞ্জমেন্টটা করেই দিতে পারিনি। তো কি বলবেন এই প্রসঙ্গে? কারিকুলাম নিয়ে আমাদেরও কাজ করার সুযোগ হচ্ছে। তো আমার কাছে যেটা হলো মানে সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকে, প্রথমত হচ্ছে এখানে আসলে বলতে গেলে অনেক কিছু আমার আসলে বলার আছে, আমি একটু তাহলে বলবো। তার একটা বড় কারণ হচ্ছে একটা ইউনিভার্সিটিতে যখন আমরা টিচার হিসেবে নিয়োগ পাই, আপনি দেখবেন যে ইউনিভার্সিটির সবচেয়ে মানে মেধাবী ছাত্ররাই গিয়ে কিন্তু রিক্রুটমেন্ট বা একটা প্রসেসের মধ্য দিয়ে টিচার হয়ে যাচ্ছে। এখন আমরা কিন্তু এটাও জানি যে ধরেন একজন ভালো ইউনিভার্সিটির ছাত্র যে উইদাউট ট্রেনিং একটা ভালো ইউনিভার্সিটির টিচার হতে পারবে না। আর আমরা মনে করি যে চাকরিতে, আমরা যে কোনো চাকরিতেই যদি যাই না কেন, আমি দেখি যে তাকে কিন্তু একটা প্রপার ট্রেনিং করানো হয়, গ্রুমিং করানো হয়। সেটা যদি আমরা প্রাইমারি সেকেন্ডারিতে দেখি, আমরা ইউনিভার্সিটিতে পাচ্ছি না। এবং আমার যেহেতু মাস্টার্স হচ্ছে আপনার এডুকেশন লিডারশিপ, তো আমি দেখি যে আসলে ক্লাসরুম ম্যানেজমেন্ট একটা বড় রকম স্কিল। হ্যাঁ, সেখানে আমাদের একটা গোলই থাকে যে 100% মাস্টারি। মানে আমরা বলছি যে আসলে একটা ক্লাসরুম আমার যত বাচ্চারা অ্যাটেন্ড করতেছে, ও যদি পড়াশোনা না করে বা না শিখে বা আমার ক্লাস থেকে না বুঝে, এটা আমার ব্যর্থতা একজন টিচার হিসেবে, সেটা ছাত্র ব্যর্থতা কোনোভাবেই না। আর সে যদি একটা ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত উঠে আসে, তাহলে তো সে অলরেডি কম্পিটেন্ট। তার আসলে ওই জায়গাটায় অ্যাডাল্ট লার্নিংটাকে আসলে গ্রো করাইতে হবে। তো আমার কাছে মনে হয় এখানে এই যে ক্লাসরুম ম্যানেজমেন্ট এবং একটা টিচারদেরকে প্রপার ট্রেনিং গ্রুমিং করিয়ে যদি আসলে নিয়ে আসা যায়, তাইলে এই জায়গাটাতে হচ্ছে আপনি দেখবেন হচ্ছে ইয়েটা বাড়বে, মানে অ্যাচিভমেন্টটা বাড়বে। আর সেকেন্ড হচ্ছে কারিকুলামের জায়গায় আমার বেশ কিছু রকম ফাইন্ডিং আছে। আমি মনে করি যে প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলে আমরা যখন আসি এবং ইউনিভার্সিটিতে পসিবল না হলেও এই যে সফট স্কিলস অ্যান্ড ভলান্টিয়ারিং অ্যাক্টিভিজম, এটার উপরে আলাদা করে কোর্সেস হওয়া উচিত। মানে আপনি দেখছেন যে এখন বাংলাদেশে মানুষজন স্কিলড হয়ে বড় হচ্ছে না, মানবিক হয়ে বড় হচ্ছে না। এখন আমরা বলছি যে এটার জন্য আপনি এখানে কোর্স করেন, এখানে এই পরিবেশে মেশেন, এখানে এই ধরনের সুযোগ সুবিধা আপনি পান, কিন্তু আপনি এটাকে মেইন স্ট্রিম করছেন না। আপনি এটা মেইন স্ট্রিম করতে হবে যাতে আমার পরবর্তীতে এক্সট্রা কোর্স খুঁজতেই না হয়, ওটা আমি হয়েই আসলে কারখানা থেকে বের হব বা কিছু শিখে আসবো। আমি কারিকুলামে যদি এই জিনিসগুলো নিয়ে আসি, তাইলে আপনি ধরেন ভলান্টিয়ারিজম একটা কোর্স যেটা 5 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত বাচ্চারা পড়ে, এবং এইটাতে শুধুমাত্র ও আসলে একাডেমিক্যালি সাউন্ড হচ্ছে না, আপনি ওকে হচ্ছে পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য আপনি ওকে কোর্সে অ্যাক্টিভিটিস দিচ্ছেন যে তোমাদের এই ধরনের কাজ করতে হবে, তাইলে গিয়ে মার্কস ভালো হবে। সো দ্যাট যে বাচ্চারা ধরেন ট্রেনে ড্রপ আউট হয়ে গেল, তারপর হয়তো একটা মুদি দোকানদার হলো বা কোনো একটা কাজে জড়ো হয়ে গেল, লেটস সে ওকে আমি ইন্টারমিডিয়েট আর ইউনিভার্সিটিতে পাই নাই, আপনি দেখবেন ও কিন্তু মোরালি এবং ইথিক্যালি সাউন্ড হবে, বিকজ ওই 5টা বছর ও আসলে সোসাইটিতে কিছুটা দিয়েছে। ওই যদি বছরে 3টা করে পরীক্ষা দেয়, তাহলে আপনি পাচ্ছেন 5 বছরে 15টা এক্সাম। 15টা এক্সাম মানে ওর 15টা অ্যাক্টিভিটি। ও সোসাইটিতে যদি 15 বার কন্ট্রিবিউট করে, ওর একটা কন্ট্রিবিউশন ধরেন হচ্ছে ইভটিজিং প্রতিরোধ করা। ও নিজেই যদি দাঁড়ায় ধরেন ক্লাস 8-এ ফার্স্ট টার্মে অ্যাটেন্ড করার জন্য ও মানুষকে বলে যে ইভটিজিং ভালো কাজ না, সমাজে আপনারা সবাই এই কাজ থেকে বঞ্চিত থাকবেন, ওর মধ্যে রিয়াবিলিটিস কাজ করবে। ও কিন্তু এরপরে যে ড্রপ আউট হয়, আমরা মনে করছি যে ওরাই এই ধরনের কাজ করে, ও কিন্তু ভাববে যে আমি এই কাজটা করেছিলাম, আমি মানুষকে অ্যাওয়ার করেছিলাম এবং আমার এই ধরনের কাজ করা উচিত না। আপনি রেপ কমে যাবে, ভায়োলেন্স কমে যাবে, ডোমেস্টিক ভায়োলেন্স কমে যাবে, সবই কমবে। আমার মনে হয় এডুকেশন কারিকুলামটাকে নিয়ে ভাবার সময় চলে আসছে। থ্যাংক ইউ সো মাচ। 2021 সালে এসে বাচ্চাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন কিন্তু অনেক এসেছে। সিস্টেমটা আসলে সেই অনুযায়ী হওয়াটা, নতুনভাবে পরিচালনা করাটা আসলে খুব জরুরি। তাহলে যত রকম সমস্যা সবই সমাধান কমিয়ে দেওয়া আসলে সম্ভব। এই মুহূর্তে একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরে আবার কথা হচ্ছে, সাথেই থাকুন।
ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই। মেহসান বিনতি আজকে আছে আপনাদের সাথে। আমি যদি একটু আবারও মহসিন ভাইয়ের কাছে আসি। মহসিন ভাই, এই যে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট টিম, এটা নিয়ে আপনার স্বপ্ন কি? এটাকে আপনি কোথায় দেখেন যে আমি 5 বছর পর বা 10 বছর পর এখানে থাকতে চাই, এখানে যেতে চাই এবং এই অনুযায়ী আমি স্ট্রাকচার্ড ওয়েতে কাজ করছি? প্লিজ। তো আসলে এই হুইল চেয়ার ক্রিকেটকে সারা বাংলাদেশে এটার বিস্তার করতে যাচ্ছি এবং এটা একটা ওয়ার্ল্ড কাপ হয়। ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের জন্য একটা শিরোপা শিরোপাটা নিয়ে আসার জন্য ওই পরিকল্পনা নিয়ে আগাচ্ছি এবং প্রত্যেকটা ডিভিশনে এবং প্রত্যেকটা জেলাতে আমাদের প্ল্যান আছে যাতে করে এই হুইল চেয়ার ক্রিকেটটা আমরা সারা বাংলাদেশে করতে পারি এবং এতে করে যাতে করে যে সকল কমিটি ছেলেপেলে আছে তারা যুক্ত হয়ে আমাদের এই হুইল চেয়ার ক্রিকেটটাকে সারা বাংলাদেশে এবং শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও এটাকে প্রচার ঘটাতে পারে এবং ওয়ার্ল্ড কাপে আমরা সেই প্রিপারেশন নিয়ে এগোচ্ছি আর কি। ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র ট্যালেন্ট না, অনেক স্ট্র্যাটেজিক ওয়েতে প্ল্যান করতে হয়। আপনি নর্মাল ক্রিকেট বলেন, অন্য কোনো গেম প্ল্যান বলেন, সেক্ষেত্রে আপনাদের কোনো প্রশিক্ষণ বা আপনাদের যারা অন্যান্য টিমমেট আছে, অন্যান্য যারা আপনার কলিগসরা আছে, তাদেরকেও থাকে না যে প্রশিক্ষণ দেওয়া, এখানে আপনাদের কি কি প্ল্যান আছে বা সরকারের কাছে কি কোনো চাওয়া পাওয়া আছে? অবশ্যই। তো আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে সহযোগিতা চাচ্ছি এবং ক্রিকেট বোর্ড আমাদের পাশে আছে এবং যে সকল কি বলে আপনার পাবলিকের যে সকল অর্গানাইজেশনগুলো আছে তাদেরও সহযোগিতা চাচ্ছি আমরা, যাতে করে আমাদের এই হুইল চেয়ার ক্রিকেটটাকে সারা বাংলাদেশে আমরা ওইভাবে কন্টিনিউ প্রসেসে করতে পারি। এবং আমাদের দেখা গেছে যে আমরা মোস্ট প্রবাবলি দেখা গেছে আমাদের কোনো খেলার মাঠ নেই। সো আমরা গভর্নমেন্টের কাছে এটা আকুল আবেদন জানাচ্ছি যাতে করে আমাদেরকে একটা গ্রাউন্ড দেওয়া হয়, যাতে করে আমরা সারা বছরই কন্টিনিউয়াসলি আমরা এই গেমের উপরে থাকতে পারি এবং আমাদের জেলা ভিত্তিক যে ক্লাবগুলো আছে এদেরকেও আমরা নার্সিংয়ের আওতায় নিয়ে আসতে চাই। এবং আমরা দেখা যাচ্ছে মোস্ট প্রবাবলি আপনার বড় যখন টুর্নামেন্টগুলো থাকে ওই সময়টাতে আমরা 1 সপ্তাহ বা 10 দিনের ট্রেনিং ক্যাম্প করার সুযোগ পাই। সো আমাদের এমনিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদের কিছু কোচ দেওয়া আছে, তো তারই তত্ত্বাবধানে এটা যদি ওই পার্টিকুলার ওই অল্প সময় হয়, যদি বছর ব্যাপী আপনাদের কোনো কারিকুলাম থাকে যে আমি প্রতিদিন ঘুম থেকে উঠে একটা প্র্যাকটিসের মধ্যে নামছি, একটা যুদ্ধে নামছি, নতুন কিছু শিখছি, চ্যালেঞ্জগুলো ফেস করছি, আবার ওটা আমি এভাবে প্র্যাকটিস করছি, তাতে আমি যে ওয়ার্ল্ড কাপের কথা বলছি ওইটা কিন্তু খুব সহজে পাওয়া সম্ভব, মানে অল্প সময়ে পাওয়া সম্ভব। জি, তো ওই পরিকল্পনাই আমরা চাচ্ছি ক্রিকেট বোর্ড যদি আমাদের দিকে হয়তো বা ওইভাবে দৃষ্টি দেয় তাহলে আমরা হয়তো বা এটা ক্রিকেট বোর্ড যেভাবে তাদের ডিভিশনাল ক্লাবগুলো বা আদার্স যে গেমগুলো তারা ডেভেলপ করছে তাদের আন্ডারে যদি আমরা যেতে পারি তাহলে আমরা হয়তো বা ভালো একটা রেজাল্ট করতে পারবো। আপনি শক্ত থাকেন, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, কারণ যেহেতু আপনি টিমটা ফর্ম করে ফেলেছেনই, টিমের নেতৃত্ব দিচ্ছেন, প্রতিনিধি, তো এখানে আসলে আপনারও গোলটা খুব তীক্ষ্ণ থাকা করতেই হবে। ওই যে ঘর থেকে যেভাবে বের হয়েছেন এটা উঠাতে হবে। অল দ্য বেস্ট। কাবু ভাইয়ের কাছে আসি। কাবু ভাই, নতুন প্রজন্মের আমি অনেক মানুষকে দেখি যে তারা এরকম অর্গানাইজেশন ফর্ম করার একটা স্বপ্ন দেখে, উইচ ইজ ভেরি ভেরি পজিটিভ, যে তারা এরকম দরিদ্র মানুষ, সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছে এবং এক একজনের এক এক রকম আইডিয়া, এবং বেশ কিছু ফাউন্ডেশন আসলে এত চমৎকার এক্সাম্পল সৃষ্টি করেছে যে এটাও মানুষ এখন স্বপ্ন হওয়া শুরু করেছে। কিন্তু এখান থেকে আমি একটা জিনিসও এটা খেয়াল করেছি এবং আমার ফ্রেন্ডরাও বলে এই কথাটা, যে এটা একটা অন্যরকম একটা জায়গা যেটা কিন্তু মানুষ ডোনেশন নিয়ে এটা মিস ইউজ করছে। হ্যাঁ, আমি তারপরেও তাদেরকে আপনার হয়ে পজিটিভ সুরে বলছি যে কিছু তো কাজ হচ্ছে, বড় বড় কাজ হচ্ছে। আমি তো চাকরি ফেলে এই কাজটা করছি না, আমি তো চরাঞ্চলে যে বসে নাই, আমি তো মুন্সিগঞ্জে নৌকা পার হয়ে ওখানে তাদেরকে ডোনেট করছি না, তারা করুক। হ্যাঁ, তো আপনার প্রত্যুত্তর কি থাকবে তাদের উদ্দেশ্যে? কারণ এই প্রশ্নটা সবাই কম বেশি করে। প্রশ্নটা যদি মানে খুব ডিরেক্টলি উত্তর দিতে হয় সেটা আমার জন্য খুব কঠিন, বিকজ এটা ডিপেন্ড করে প্রত্যেকটা মানুষের এক্সপিরিয়েন্স অনুযায়ী। তো যখন আমরা বলেই ফেলছি যে আসলে মানুষজন এইভাবে বলছে, এটা বলছে, তখন এটা ডিরেক্টলি আমার কাছে খুব স্পেসিফিক হয়ে আসে নাই, আমি এই জন্য ডিরেক্ট কমেন্ট করতে পারবো না। বাট আমি যেই জায়গাটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে ভলান্টিয়ারিজমটা যারা করছে তাদের এখন থেকে অবজেক্টিভ সেট করা উচিত,
যে আসলে আমি সংগঠনটা কি জন্য করছি, কাদের জন্য করছি, এবং আমি আসলে সংগঠনটাকে কোথায় দেখতে চাই। এবং আমি বলবো যে হুট করে সংগঠন করেই ফেলা এবং সেটাকে মানে এইভাবে হয়তো কখনো খারাপ দিকে বা ভালো দিকে মানুষকে দ্বারা হচ্ছে নিয়ন্ত্রিত করা, সেটা লক্ষ্য না হয়ে মানুষজন যেন আসলে প্রপার গাইড পেয়ে, প্রপার ট্রেন্ড হয়ে, বা অনেক দিন একটা সংগঠন বা কয়েকটা সংগঠনের সাথে যুক্ত থেকে তারপরে শুরু করা গেলে ওরাও হয়তো অনেক বেশি শেখার সুযোগ পাবে, গ্রুমড হবে, দেন আসলে সংগঠনটা অনেক সাস্টেইন করবে। এবং প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা সাস্টেনেবল প্ল্যান থাকা উচিত, যেটা শুধু এই যে ডোনেশনের কথা যখন আসলো তখন আমার প্রশ্নই হয় যে আমি হয়তো 3 বছর ডোনেশন নিয়ে রান করব, তারপর হয়তো ডোনেশন লাগবে না। আমি আমার একটা মডেলও দাঁড়া করানোর কথা বলবো, যেখানে আসলে সাস্টেনেবল গোলই থাকবে যে 3 বছর পরে আর কেউ বলারই সুযোগ নাই যে তোমার অর্গানাইজেশন আমাকে ফান্ড দিতে হচ্ছে এবং তুমি সেই ফান্ডের মিস ইউজ করছো। আমি 3 বছর হয়তো নিব, কষ্ট করব, বা 5 বছরই হয়তো নিব, বাট এর মধ্যে আমি আমার এই যে হিউম্যান ম্যান পাওয়ারটাকে ক্যাপিটালাইজ করে আমি কিছু একটা করব, যার ফলে গিয়ে ও 3 বছর পরে এই কনভারসেশনের মধ্যে দিয়ে যাবে না, এই প্রবলেমটার মধ্যে দিয়ে যাবে না। আরেকটা কথা বলবো খুবই ইম্পর্টেন্ট, আমার ফ্রেন্ড আমাকে বলে যে এত লিডারশিপ প্রোগ্রাম হচ্ছে যে তোমাদের তো সংগঠনে মানুষ পাওয়া যাচ্ছে না, সবাই লিডার হয়ে যাচ্ছে, কারণ নিজেই কিছু করতে যাচ্ছে। হ্যাঁ, তো এইখানে আমার একটা খুব মানে চমৎকার ফাইন্ডিং আছে যে মানুষ নিজের জায়গা থেকে যেটা করছে সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। সে যদি উদ্যোগ নিজের থেকে শুরু করে সেটা হতে পারে, সে যদি কারোর সাথে কাজ করতে চায় সেটাও হতে পারে। লার্নিং এর কোনো শেষ নাই। নিজের থেকে যখন শুরু করে তখন এক ধরনের এক্সপিরিয়েন্স হয়, আর যখন কারোর সাথে অ্যাজ আ টিম কাজ করে তখন আরেক ধরনের এক্সপিরিয়েন্স হয়। তো আমি মনে করি যে প্রত্যেকটা এক্সপিরিয়েন্স কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি যখনই যেখানেই কাজ করছি যে রোলটাই প্লে করতে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট আমার অবশ্যই লাইফের জন্য অবজেক্টিভ সেট করে আগাতে হবে যে আমি এখন স্টুডেন্ট, বা আমি যেটাই করি না, আমি জব হোল্ডারও হতে পারি, ভলান্টিয়ার, একজন বয়স্ক লোকও হতে পারে, কিন্তু সেইটা আসলে কোন কোন জায়গায় ওকে হেল্প করবে। সোসাইটিকে তো একটা বড় রকম সাহায্য করছেই, এর পাশাপাশি যেন আসলে এই এক্সপিরিয়েন্সগুলো ওর আফটারওয়ার্ডস ওর লাইফে কাজে লাগে। সো আমার কাছে মনে হয় এই জায়গাটা যখন একটা ভালো কম্বিনেশন থাকে তখন ভলান্টিয়ারিজমটা আরো অনেক বেশি পপুলার হবে, আরো মেইন স্ট্রিমাইজ হবে। না হলে দেখা যাবে এই যে আমরা কিন্তু কথাতেই কিন্তু ভাগ করে দিচ্ছি, যেমন আপনি বলছিলেন যে আমি তো পারছি না বিকজ আমাকে তো এই কাজটা করতে হচ্ছে, কিন্তু এই রোলে থেকেও বা এই পজিশনে থেকেও আমরা কিন্তু ভলান্টিয়ারিংটা করতে পারি সমাজের নিজ নিজ অবস্থান থেকে, নিজ নিজ জায়গা থেকে। আমি খুব চাই যে বাংলাদেশের মানুষ অবসরে, ধরেন লেটস এটা ফ্রাইডে, এটা আমি মনে করি আমার জন্য একটা অবসর দিন, বা স্যাটারডে, সো অবসরে প্রিয় শখ ভলান্টিয়ারিজম হতে পারে। আপনি অবসরে আপনি বই পড়ছেন, আপনি টিভি দেখছেন, মুভি দেখছেন, ট্রাভেলিং করতেছেন, ক্রিকেট খেলতেছেন, লট অফ মানে ধরেন হবিজ, আপনি কিন্তু রেগুলার বেসিস এঙ্গেজ হচ্ছেন। হ্যাঁ, ফ্রেন্ডের সাথে আমি আমার এনগেজমেন্টটার একটা নতুন একটা জায়গা এটা বানাতে পারি, তাতে কিন্তু আমরা সবাই বেনিফিটেড হব, হোল সোসাইটি। আমি ছোটবেলায় যখন আমাকে এসে প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয় হোয়াট ইজ ইউর ফেভারিট হবে, আপনি লিখছেন গার্ডেনিং, তো এটা হতে পারে না একটা সময় গিয়ে ভলান্টিয়ারিং। এই যে ভাই আজকে আমরা এখানে বলছি একটা সেটে বসে টিভির সামনে, আমাদের কিন্তু প্র্যাকটিসটাই নেই। আমার মনে হয় যে একটা প্র্যাকটিসের বিষয় আছে, যে এটা একটা টপিক। কেন আমরা শুধু এম ইন লাইফ বললে দেখেন আগে ডক্টর ইঞ্জিনিয়ার আসে, বিকজ আমরা শুনেই বড় হয়েছি। এখন কিন্তু অনেক নতুন নতুন টার্ম যুক্ত হচ্ছে, তো তেমনি আমাদের যে হবির লিস্টগুলো আছে সেখানেও আমরা এই টার্মটা যুক্ত করতে পারি আজকে থেকে, এবং এটাই আমরা ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করছি। কথা বলে খুবই ভালো লাগলো, বিকজ একটা চমৎকার জিনিস আমি আজকে নতুন আবার শিখলাম এবং আমি এটা প্র্যাকটিস করা শুরু করবো। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সময় বলতে গেলে শেষ, একদম শেষ মুহূর্তে ভাইয়ের কাছে প্রশ্নও দিব না, জাস্ট এক লাইনে অডিয়েন্সের উদ্দেশ্যে কি বলবেন যে আত্মবিশ্বাসের জায়গা থেকে কি করতে হবে তাদেরকে? আসলে সবচেয়ে যে পেশায় কাজ করে না কেন, সবচেয়ে হচ্ছে মনের ইচ্ছা শক্তিটা হচ্ছে আজকে এই জায়গাতে নিয়ে আসবে, এবং সেই যদি শক্তিটা থাকে অবশ্যই তার লক্ষ্যে কিন্তু সে একদিন অবশ্যই পৌঁছাবে। এটা যদিও একদম আমরা সবসময় শুনি জানি, কিন্তু এটার রেজাল্ট কিন্তু আমরা আশেপাশে দেখছি এবং এটাই সত্য। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, খুবই ভালো লাগলো। আজকে যারা নতুন প্রজন্ম তাদেরও প্রথাগত শিক্ষা এবং আনুষঙ্গিক অন্যান্য সময়োপযোগী শিক্ষার পাশাপাশি আত্মবিশ্বাস অর্জন করতেই হবে। এটা কোনো চটজলদি বা শর্টকাট কোনো পদ্ধতিতে আসলে করা সম্ভব নয়। এর জন্য ইতিহাসের দিকে তাকাতে হবে এবং সফল ব্যক্তিদের দিকে তাকাতে হবে এবং তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে এক ধারাবাহিক প্রক্রিয়া মনের মধ্যেই তৈরি করতে হবে। Keep your face to the sunshine. This is Mahzan Mindi signing off for tonight. Allah Hafiz.